আলাইকুম আমাদের ফার্স্ট প্রফ গাইডলাইনের লাংসের পার্ট 2 ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আমরা পার্ট 1 ভিডিওতে লাংসের পার্ট সারফেস বর্ডার সম্পর্কে আমরা জেনেছিলাম। ওখানে মেইনলি আমাদের সারফেসটাতেই মেইন কথাবার্তা ছিল, বর্ডারে সেরকমভাবে কোনো কিছু ছিল না আর কি। এবং এই পার্টটা টোটালি ছিল আমাদের ভাইভা বেসিসে। এখান থেকে আমাদের রিটেন কোশ্চেন আসার সেরকমভাবে কিন্তু কোনো সম্ভাবনা নাই। তাহলে এবার আমরা নেক্সট পার্টে যাই। এই যে লোবস অ্যান্ড ফিশার অফ দ্য লাং, অলরেডি এটা যখন আমরা কোশ্চেন করেছিলাম যে কেন এটা রাইট বা কেন এটা লেফট, সেখানে অ্যান্সারটা পেয়ে গিয়েছি। এখান থেকে আমাদের কয়েকটা ভার্টিব্রাল লেভেল জানতে হবে। নাম্বার 1, অবলিক ফিশারটা, এটা ব্যাক সাইডে, দ্যাট মিনস পস্টেরিয়রলি এটা থাকে হচ্ছে গিয়ে T3 T4 স্পাইনাল লেভেলে, এবং সামনের দিকে যদি আমরা বলি তাহলে সেটা হয় হচ্ছে 5th ইন্টারকোস্টাল স্পেসের দিকে চলে আসে অবলিক ফিশারটা। অ্যাজ পিছন থেকে কি এরকমভাবে অবলিকলি আস্তে আস্তে নিচের দিকে থাকে না, তাই পিছনে T3 T4 স্পাইন বরাবর থাকলেও সামনে এসে সেটা কিন্তু 5th ইন্টারকোস্টাল স্পেসে চলে যাচ্ছে। এখন এই অবলিক ফিশারের ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা হচ্ছে এটা প্লেন অফ ক্লিভেজ হিসেবে কাজ করে। প্লেন অফ ক্লিভেজ ব্যাপারটা কি? এটা হচ্ছে কি আমাদের রাইট লাং, এবং এটা হচ্ছে গিয়ে সেই অবলিক ফিশার। নর্মালি রাইট লাংয়ের নিচে যে ডায়াফ্রামটা থাকে সেটা কিন্তু ডাউনওয়ার্ডস, দ্যাট মিনস নিচের দিকে চলে যায়। অর্থাৎ এই লোয়ার যে লোবটা ছিল আমাদের, লোয়ার লোবের নিচের জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যায়, যে এই জায়গাটাতে সে এক্সপান্ড করতে পারে, যে কারণে এই লোয়ার লোবের পার্টটা কিন্তু ডাউনওয়ার্ড যেতে পারে। বাট চিন্তা করো, সেটা এই আপার লোব এর পার্টটা কি আপওয়ার্ড যেতে পারবে? আমাদের উপরে অ্যাপেক্সের এখানে কি কোনো ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে না। কিন্তু এটা যদি এরকমভাবে ডিভাইড করা না থাকতো তখন কি হইতো ব্যাপারটা, যে চারিদিক থেকে জিনিসটা এক্সপানশন হচ্ছে, এটা নিচের দিকে যাচ্ছে, এটা উপরের দিকে যাচ্ছে। ফলে দেখা যায় তো আমাদের যে ক্লাভিকলটা আছে, ক্লাভিকলের উপর দিয়ে মনে হচ্ছে যেন অ্যাপেক্সটা বারবার বের হয়ে যাইতেছে, এরকম একটা সিচুয়েশনের সৃষ্টি হইতো। তাই সেটা ঠিক করার জন্য এখানে একটা অবলিক ফিশার দিয়ে দেওয়া হলো। ফলে নিচের যে পার্টটা তারা ডাউনওয়ার্ড মুভমেন্ট করে, অ্যান্ড উপরের যে পার্টটা সেটা অ্যান্টেরিয়রলি মুভমেন্ট করে বা ফ্রন্টে মুভমেন্ট করে। কারণটা কি? নর্মালি আমরা জানি আমাদের রিবসগুলো এরকম সামনের দিকে, তারা নিচের দিকে নামানো, ডাউনওয়ার্ডস নামানো। তো যখন আমাদের ইন্সপিরেশন হচ্ছে তারা কি করে? আপওয়ার্ড মুভমেন্ট হয়, দ্যাট মিনস এলিভেশন অফ দ্য রিব হওয়ার কারণে আলটিমেটলি আমাদের কিন্তু জায়গাটার পরিমাণটা বেড়ে যায়। নর্মালি রিবসগুলো থাকে এরকম নিচের দিকে শন অবস্থায়, দেন এটা যখন এভাবে করে উঁচা হয় তখন কিন্তু সামনের যে ডায়ামিটারটা, দ্যাট মিনস অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে যায়। ফলে এই আপার লোবের পার্টটা অ্যান্টেরিয়রলি মুভমেন্ট করতে পারে। এই ইন্সপিরেশনের মুভমেন্টটাতে সুবিধা করার জন্যই কিন্তু এই অবলিক ফিশারটা তৈরি করে, এবং এটাই হচ্ছে অবলিক ফিশারের ইম্পর্টেন্স, যেটা প্লেন অফ ক্লিভেজ হিসেবে কাজ করে আমাদের ইন্সপিরেশনের সময়। এবং হরাইজন্টাল যে ফিশারটা যেটা থাকে রাইট লাংয়ের ক্ষেত্রে, সেটা কোন কোস্টাল কার্টিলেজ বরাবর থাকে? মিড এক্সিলারি লাইনে 4th কোস্টাল কার্টিলেজ বরাবর। আজকে থেকে চেষ্টা করবা যে যে ভার্টিব্রাল লেভেল বা কোনো একটা রিবসেল লেভেল আমরা পাচ্ছি সেগুলো সবগুলোর একটা সিকোয়েন্স করে ফেলতে। অলরেডি আমরা কিন্তু ভার্টিব্রাল যে পার্টটা ওটার একটা লেভেল পেয়েছিলাম T2 থেকে T10, এখানে আরও 2টা জিনিস পেলাম। তারপরে অ্যাজাইগাস লোব অফ দ্য লাং, এইটা না পড়াই লাগবে না, কোনো দরকার নেই। যদি হাইয়েস্ট তোমাকে টিচার কোনো কিছু জিজ্ঞাসা করতে চায় তাহলে বলবা যে এটা একটা অ্যাক্সেসরি লোব অফ দ্য লাং, আর কোনো কিছু দরকার নেই। এখানে শুধু আমরা এখানে টেনশন বাড়াই, আর কিছু করি না। এবার আসি রুট অফ দ্য লাং সম্পর্কে। রুট অফ দ্য লাং বলতে বোঝানো হয়েছে জিনিসটা এরকমটা হয় যে এই যে হাইলামের মধ্যে আমাদের যে আর্টারি, ভেইন, দেন ব্রঙ্কাসগুলো এন্ট্রি করতেছে, তার চারপাশ দিয়ে মনে হয় গাছের মতো করে লাংসটা আছে। স্বাভাবিকভাবেই নর্মাল আমরা যখন গাছ আঁকি, এটা গাছের কাণ্ড থাকে, তারপর ছোটোবেলায় তো আমরা এইভাবেই গাছ আঁকতাম, ঠিক এই জিনিসটাকে যদি আমরা এইভাবে ঘুরাই দিই সেটা কিন্তু অনেকটা লাংসের শেপে চলে আসছে। তো সেই কাণ্ডটাকে এখানে বলা হয়েছে রুট অফ দ্য লাং। তাহলে হোয়াট ইজ দ্য রুট অফ দ্য লাং? কনসিস্ট অফ এ টিউবুলার শিট অফ দ্য মিডিয়াস্টিনাল প্লুরা কানেক্ট দ্য হাইলাম অফ দ্য লাং টু দ্য হার্ট অ্যান্ড ট্রাকিয়া। এখন কথায় আসি যে লাং কীভাবে ট্রাকিয়া এবং হার্টের সাথে কানেক্টেড হচ্ছে। হার্টের ট্রাকিয়ার সাথে কানেক্টেড হচ্ছে থ্রু দ্য ব্রঙ্কাস দিয়ে, এবং হার্টের সাথে কানেক্টেড হচ্ছে আমাদের বোথ পালমোনারি আর্টারি দিয়েও পালমোনারি ভেইন দিয়েও। কিন্তু পালমোনারি আর্টারি হার্ট থেকে এসে লাংসে এন্টার করে, আর পালমোনারি ভেইনটা লাংস থেকে বের হয়ে হার্টে চলে যায়, দ্যাট মিনস ইটস দ্য কানেকশন চ্যানেল। এবারে আসি টিউবুলার শিট অফ দ্য মিডিয়াস্টিনাল প্লুরা। ব্যাপারটা এরকম যে আমি যদি এইখানে কলমটা রাখলাম এবং তার উপরে যদি আমি কোনো একটা মেমব্রেন দিয়ে দিই, দ্যাট মিনস আমি এই ওড়নাটাকে রাখলাম। দেখো
যে জায়গাটাতে এই কলমটা অকুপাই করে রাখছে, যে জায়গাটা আমার খাতার যে জায়গাটা কলমটা অকুপাই করে রাখছে সেই জায়গাটাই কিন্তু এই ওড়নাটা নাই, বাট কলমের উপরে কিন্তু ঠিকই আছে। সেমভাবে লাংসের হাইলামের ওই জায়গাটাতে প্লুরা নাই, বাট হাইলামে যে জিনিসগুলো এন্টার করছে সেগুলোর উপর দিয়ে কিন্তু প্লুরাটা চলে গেছে। তাই রুট অফ দ্য লাংয়ের উপরে কিন্তু আমাদের টিউবুলার শিট অফ দ্য মিডিয়াস্টিনাল প্লুরা থাকে। এবং এই হাইলামের লেভেলটা কত, আবার একটা ভার্টিব্রাল লেভেল আসতেছে, সেটা হচ্ছে গিয়ে T5 থেকে T7 পর্যন্ত। নেক্সট আমরা দত্ততে আসি, রিলেশনস উইথিন দ্য রুট। রিলেশনস উইথিন দ্য রুট মিন্স হাইলামের রিলেশন সবাই আমরা জানি, প্রথমে আমরা পড়েছি যে যখন আমাদেরকে ওয়াই ইট ইজ রাইট তখন আমরা কিন্তু হাইলামের কথাটা বলে দিয়েছিলাম। আরেকটা ব্যাপার, বিফোর ব্যাকওয়ার্ডস রিলেশনটার কথা আমি বলি নেই, আমি ওখানে যে রিলেশনটা বলেছিলাম এটা ছিল অ্যাভব ডাউনওয়ার্ডস। বিফোর ব্যাকওয়ার্ডস বোথ লাংসের ক্ষেত্রে আমরা মনে রাখি VAB, দ্যাট মিনস ভাব দিয়ে, অর্থাৎ ভেইন, আর্টারি অ্যান্ড ব্রঙ্কাস। এবার আসি স্ট্রাকচার অফ দ্য লাং। স্ট্রাকচার অফ দ্য লাং এই কোশ্চেনটা মেইনলি রিটেনের কোশ্চেন। এখান থেকে যে এটার টোটাল 4টা পার্ট আছে, সেরাস, সাবসেরাস, অ্যারিউলার টিস্যু, পালমোনারি সাবস্টেন্স। এটা তোমার জানার ইচ্ছা হয়েছে তাই তুমি জানছো, আর কিচ্ছু না। এখান থেকে রিটেন কোশ্চেনটা হচ্ছে এই 10 টাইপ সেলের কথা, যে আলটিমেটলি আমাদের আলট্রাস্ট্রাকচারে কয় ধরনের সেল থাকে, 10 ধরনের সেল থাকে। এখন এই 10টা সেলের নাম আমি কীভাবে মনে রাখবো? প্রথম কথা, এই 10টা সেলের নাম এই বইয়ের মধ্যেও দেওয়া নেই। এটা আমি মনে রাখার চেষ্টা করতাম BBC নিউজ দিয়ে। BBC নিউজে মোটামুটি 5টা নাম কভার হয়ে যায়। কী কী 5টা নাম? B ফর ব্রাশ সেল, B ফর বেজাল সেল, C ফর ক্লারা সেল, আরেকটা C ফর সিলিয়েটেড কলামনার সেল, অ্যান্ড নিউজ ফর নিউরোএন্ডোক্রাইন। নিউরোএন্ডোক্রাইন মিন্স আর্জেন্টাফিন সেল। এবং সব জায়গাতে যেহেতু এটা একটা স্পঞ্জি একটা জায়গা, সেখানে নিশ্চয়ই একটা সেরাস এবং মিউকাস কোনো একটা জিনিস থাকবে। সেরাস সেল হিসেবে এই যে নিউজের S ফর সেরাস সেল, অ্যান্ড মিউকাস সিক্রেশনের জন্য আমাদের কি থাকে, গবলেট সেল। মোটামুটি তোমার 6-7টা সেলের নাম কিন্তু আমাদের কভার হয়ে যায়। এবার আসি ফাংশনগুলা। সিলিয়েটেড কলামনার সেল, সিলিয়ার কাজটা কি? আউটওয়ার্ড মুভমেন্ট করে কোনো ফরেন সাবস্টেন্সটাকে বের করে দেওয়া, অর্থাৎ সিলেটেড কলামনারের কাজ হচ্ছে সিলিয়ারি রিজেকশন কারেন্টে হেল্প করতেছে। সেরাস সেলের কাজ কি? সেরাস ফ্লুইড সিক্রেশন করা। গবলেট সেল দুনিয়ার যেখানেই থাকুক না কেন কাজ কি? মিউকাস সিক্রেশন করা। ব্রাশ সেল, আমাদের টুথব্রাশের মধ্যে যেমন কিছু কিছু ফাইবার থাকে, ঠিক এরকমভাবে বুঝে যেতেছে ব্রাশ সেলের মধ্যে ওই ব্রাশ টাইপের জিনিসপত্র থাকবে, এবং এটার কাজ কি? সেন্সরি রিসেপ্টর হিসেবে কাজ করা। এরপর আসে ক্লারা সেল। ক্লারা সেল কী করে? সারফেক্টেন্ট ফ্লুইডে সিক্রেশনের ক্ষেত্রে হেল্প করতেছে। আর্জেন্টিফাইন, যেটাকে আমরা বলেছিলাম নিউরোএন্ডোক্রাইন, দ্যাট মিনস নিউরোএন্ডোক্রাইনের কাজ কি? কেমিক্যাল সাবস্টেন্স সিক্রেট করা, লাইক সেরাটোনিন, হিস্টামিন, এগুলোকে সিক্রেট করতেছে। এরপরে আসি আমাদের পালমোনারি সাবস্টেন্স ব্রঙ্কিউলের ভাগটা। এই ভাগটা আমি আলাদা করে একটু পড়াই। তার আগে আমরা পালমোনারি সাবস্টেন্সের মধ্যে দ্যাট মিনস অ্যালভিউলার যে সেলগুলা সেটা সম্পর্কে একটু পড়ায় যাই। টাইপ অফ দ্য সেল ইন দ্য লাং অ্যালভিউলে, দ্যাট মিনস সেলগুলো একটু একসাথে শেষ করে গেলাম আর কি। কয় ধরনের সেল আছে? 3 ধরনের সেল রয়েছে, টাইপ 1 সেল, টাইপ 2 সেল অ্যান্ড অ্যালভিউলার ফ্যাগোসাইটস। টাইপ 1 যে সেলটা, সেটার কাজটা কি? এটা নর্মাল একটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আমরা জানি অ্যালভিউলারের যেটা লাইনিং এপিথেলিয়াম সেটাকেই বলা হইতেছে টাইপ 1 এপিথেলিয়াম। কাজ কি? গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা, আর কোনো কিছু দরকার নেই। টাইপ 2 সেল, এটার কাজটা কি? সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট কী ধরনের সাবস্টেন্স? এটার মধ্যে কিছু লিপিড, প্রোটিন অ্যান্ড ক্যালসিয়াম আয়ন থাকে। মেইন যেটার কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে ডাইপালমিটাইল ফসফেটাইডিল কোলিন, এইটার কথা জানতে হবে। এটা কি করে? সারফেস টেনশন কমায়। এবং এটা কবে থেকে সিক্রেশন শুরু হয়? 7 মাস বয়সে। 7 মাস বয়সের আগে যদি কোনো একটা বেবি জন্ম নেয় তখন কী হবে? সারফেক্টেন্ট থাকবে না, ফলে তার লাংসের সারফেস টেনশন কমানোর মতো কেউ থাকবে না। সারফেস টেনশন কমানোর মতো যদি কেউ না থাকে তাহলে তার রেসপিরেশন, দ্যাট মিনস তার শ্বাস নিতে অনেক কষ্ট হবে। সেই সিচুয়েশনটাকে কী বলা হয়? রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, RDS অর হাইলেন মেমব্রেন ডিজিজ। এই RDS-এর কথা বোথ রিটেন, ভাইবা, 2 জায়গাতেই তোমাকে মাস্ট বি ধরবে। এবং অ্যালভিউলার ফ্যাগোসাইট, ফ্যাগোসাইট কাদেরকে আমরা বলি? নিউট্রোফিল নয়তো ম্যাক্রোফেজকে। এখানে অ্যালভিউলার ফ্যাগোসাইট বলা হয়েছে ম্যাক্রোফেজকে। এবং ম্যাক্রোফেজের নর্মাল যে কাজটা ফ্যাগোসাইটোসিস করা, কোনো ফরেন সাবস্টেন্স, কোনো ডাস্ট, ডেব্রিস এগুলো আসলে তারা ফ্যাগোসাইট করে সেগুলো আলটিমেটলি আমাদের ট্রাকিয়া থেকে তারা বের করে দেয়। নর্মাল কাজ
কিন্তু যদি কখনো আমাদের কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর হয়ে থাকে তখন ব্লাডের এক্সট্রা ভেসেলেশন হয়। এক্সট্রা ভেসেলেশন, দেখো ভেসেলেশন কথাটা আসে হচ্ছে ভেসেল থেকে, এক্সট্রা দ্যাট মিনস ভেসেলের বাইরে, ভেসেল থেকে কিছু ব্লাড সেল বের হয়ে যায়। তখন এই লাংসের জন্য ব্লাড সেল একটা ফরেন সাবস্টেন্স হিসেবে কাজ করে এবং এই ফ্যাগোসাইটগুলো সেগুলোকে ফ্যাগোসাইটোসিস করে আলটিমেটলি কফের মাধ্যমে বের করে দিচ্ছে। যেহেতু আমাদের কফের মধ্যে ব্লাড সেল আসতেছে তাই তখন কিন্তু আমাদের কফটা রেড কালার হয়ে যাচ্ছে। শুধুমাত্র যক্ষা হলেই কিন্তু তাহলে আমাদের রেড স্পুটাম হবে না, কনজেস্টিভ হার্ট ফেলিওর ক্ষেত্রে হতে পারে। এটা একটা সাইন কনজেস্টিভ হার্ট ফেলিওরের। তাই অ্যালভিওলার ফ্যাগোসাইটকে বলা হয়ে থাকে হার্ট ফেলিওর সেল। এই হার্ট ফেলিওর সেলের কথাটা হচ্ছে অনার্স মার্কের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। তারপরে দুইটা রিটেন কোশ্চেন, যে রিটেন কোশ্চেনের দুইটা ছবি আঁকানো ছাড়া তুমি মোটামুটি করে প্রফ পাস করে আসতে পারবে না। কি? একটা হচ্ছে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট আঁকানো, আর একটা হচ্ছে আমাদের এই ট্রাকিয়া থেকে একদম ব্রঙ্কিউলের যে লেভেলগুলো, দ্যাট মিনস আমাদের ব্রঙ্কিয়াল ট্রিয়ের ছবিটা আঁকানো। তো ফার্স্ট অফ অল আমি একটু ব্রঙ্কিয়াল ট্রিটা সম্পর্কে যাই। ব্রঙ্কিয়াল ট্রিটাতে আমাদের গাইডে একটা ছবি আছে, চেষ্টা করবা ওই ছবিটা না আঁকানোর জন্য। আমরা কি জানি? ট্রাকিয়া দুইটা ভাগে ভাগ হয়ে গেল। নাম কি সেগুলোর? প্রাইমারি ব্রঙ্কাস। রাইট সাইডেটা কয় ভাগে ভাগ হয়? টোটাল 3 ভাগে ভাগ হয়। কারণটা কি? রাইট সাইডে 3টা লোব। লেফট সাইডেটা কয় ভাগে ভাগ হয়? 2 সাইডে ভাগ হয়। কারণটা কি? লেফটের 2টা লোব। এরপরে রাইট সাইডের যে 3টা ব্রঙ্কাস ভাগ হলো, দ্যাট মিনস প্রাইমারির পরে সেকেন্ডারি ব্রঙ্কাসের পরে কিসে ভাগ হবে? টার্মিনাল ব্রঙ্কাসে। এবং রাইট সাইডে লোবিউল কয়টা? 10টা লোবিউল। সো সেই 10টাতে কিন্তু ভাগ হয়ে যাবে, তাই না? 10টাতে টোটাল ভাগ হবে। আর এইদিকে কয়টাতে ভাগ হবে? লেফটে ভাগ হবে হচ্ছে 4টা করে, টোটাল 8টাতে ডিভাইড হয়ে যাবে। রাইটেরটাই আপারটা থেকে আসবে 3টা, মিডলটা থেকে আসবে 2টা, আর লোয়ারটা থেকে আসবে টোটাল 5টা। এই এতটুকু আঁকানোর পরে আমরা টোটালি ডট ডট দিয়ে যাওয়ার পরে আমরা কোথায় চলে যাব? বইয়ের একটা ছবি আছে, যে ছবিটার মধ্যে আমাদের এই যে প্রি টার্মিনাল ব্রঙ্কিউল থেকে একদম অ্যালভিউলাই পর্যন্ত যেটা দেওয়া আছে, অর্থাৎ একটা লোবিউলের মধ্যে আমরা বলেছিলাম না 10টা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের পরে যে তারা লোবিউলে ভাগ হয়ে গেছে, সেই এক একটা লোবিউলের মধ্যে কী কী সেগমেন্টে থাকে, প্রি টার্মিনাল ব্রঙ্কিউল থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিউল, দেন আমাদের রেসপিরেটরি ব্রঙ্কিউল, যেখানে আলটিমেটলি অ্যালভিউলাইগুলো এসেছে, অ্যালভিউলার ডাক্ট, অ্যাট্রিয়াম, অ্যালভিউলার স্যাক, অ্যালভিউলাই। এই পুরো সিকোয়েন্সটা আঁকানোর চেষ্টা করব। গাইডের ছবিটা একটু না আঁকানোটাই বেটার, বইয়ের এই ছবিটা আমরা একটু চাইলেই আঁকাইতে পারি। এরপর আমাদের একটা কোশ্চেন থাকে, কখন আমরা ব্রঙ্কাস বলবো আর কখন আমরা ব্রঙ্কিউল বলবো। এই যে টিউবের গায়ে একটু ব্লুইশ জিনিস লেগে আছে, এগুলো হচ্ছে গিয়ে কার্টিলেজ। যতক্ষণ পর্যন্ত কার্টিলেজ আছে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো ব্রঙ্কাই। যখনই কার্টিলেজ থাকবে না তখনই সেটার নাম হয়ে যাবে ব্রঙ্কিউল। তাহলে ব্রঙ্কিউলের ডেফিনেশনটা কি হবে? ব্রঙ্কিউল ইজ ইন্ট্রালোবিউলার অ্যান্ড ইজ ডিভয়েড অফ কার্টিলেজ সেল অ্যান্ড গ্ল্যান্ডস। এবং আরেকটা জিনিস ক্লিয়ার করি, এই প্রত্যেকটা প্রি টার্মিনাল ব্রঙ্কিউল দিয়ে যেটুকু জায়গা সাপ্লাই হয় সেটাকে বলা হবে লোবিউল। আর এই এক একটা টার্মিনাল রেসপিরেটরি ব্রঙ্কিউল দিয়ে, দ্যাট মিনস এই জায়গাটুকুকে আমরা বলবো লাং ইউনিট বা পালমোনারি ইউনিট। তাহলে লাং ইউনিট বা পালমোনারি ইউনিটের মধ্যে কী কী থাকতেছে? রেসপিরেটরি ব্রঙ্কিউল, অ্যালভিউলার ডাক্ট, অ্যাট্রিয়াম, অ্যালভিউলার স্যাক অ্যান্ড অ্যালভিউলাই। এটা কিন্তু ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমি দুইটার ক্ষেত্রেই খুবই কমন কোশ্চেন। এবং এই যে রেসপিরেটরি ব্রঙ্কিউলার আগ পর্যন্ত যে পার্টটা সেটাকে বলা হয় কন্ডাক্টিং পার্ট, এবং রেসপিরেটরি ব্রঙ্কিউলের পরের যে পার্টটা সেটাকে বলা হয় রেসপিরেটরি পার্ট। কারণ এই জায়গাটাতেই মেনলি আমাদের গ্যাসের সেকশন হয়। এই জায়গাগুলো দিয়ে, দ্যাট মিনস ব্রঙ্কাস থেকে শুরু করে রেসপিরেটরি ব্রঙ্কিউলার আর আগ পর্যন্ত জাস্ট বাতাসটাকে পরিবহন করে নিয়ে চলে আসতেছে, অর্থাৎ সেটা নাম হচ্ছে গিয়ে কন্ডাক্টিং পার্ট। এরপরে আসে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট সম্পর্কে। এই সেগমেন্টের ছবিটা যেমন আমাদের রিটেন কোশ্চেনেও আসবে, ঠিক একই রকমভাবে এই সেগমেন্টটা কিন্তু আমাদের ভাইভাতে দেখাইতেও বলে যে এটা কোন পার্টটা কোন সেগমেন্টের মধ্যে পড়তেছে। এবং আমাদের এক একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে কি এন্টার করে? সেকেন্ডারি ব্রঙ্কাসটা। আশা করি ছবিটার কথা মনে আছে। এই যে আমরা কিন্তু সেকেন্ডারি ব্রঙ্কাস কয়টা এঁকেছিলাম? রাইটের ক্ষেত্রে 10টা, লেফটের ক্ষেত্রে 8টা। দ্যাট মিনস এক একটা ব্রঙ্কোপালমোনারি সেকেন্ডে আমাদের এটা তো হচ্ছে প্রাইমারি ছিল, সেকেন্ডারিটা যায় হচ্ছে গিয়ে লোবের মধ্যে, টারশিয়ারি সেটা যাবে হচ্ছে গিয়ে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের মধ্যে।
এখন আসি ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা সম্পর্কে। এই তো আমাদের সেই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের পিক। এই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট এবং ব্রঙ্কিয়াল ট্রিয়ের পিকটা আমরা সবাই আজকে কিন্তু একবার নিজেরা আঁকানো শেষ করে ফেলবো। কারোরই প্রিপারেশন নিতে ভালো লাগতেছে না, বাট অ্যাটলিস্ট এই দুইটা ছবি তো আমরা চাইলেই আঁকাইতে পারি, তাই না? এবারে আসি এই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ইম্পর্টেন্স সম্পর্কে। এইটা মেইনলি রিটেন কোশ্চেন, ভাইভাতে ধরার চান্স কম, তবে ভাইভাতে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের কোশ্চেন করে থাকে। অ্যান্ড ভাইভার সেই কোশ্চেনটা কি, মেন্ডেলসন্স সিনড্রোম সম্পর্কে। মেন্ডেলসন্স সিনড্রোম জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদের লোয়ার লোবের এপিক্যাল সেগমেন্টে অ্যাসপাইরেশন নিউমোনিয়াটা বেশি হয়ে থাকে। কেন অ্যাসপাইরেশন নিউমোনিয়াটা বেশি হয়ে থাকে? কারণ ওই জায়গাটার মধ্যে আমাদের অক্সিজেনের ভেন্টিলেশনটা আর কি, মানে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে। এই যে দ্য এপিক্যাল সেগমেন্ট অফ দ্য লোয়ার লোব অ্যান্ড পস্টেরিয়র সেগমেন্ট অফ দ্য আপার লোব আর কমন সাইট ফর লাং অ্যাবসেস ডিউ টু দ্য অ্যাসপাইরেশন অফ দ্য ইনফেক্টেড ম্যাটেরিয়াল। তাই ইনফেকশাস কোনো সাবস্টেন্স, দ্যাট মিনস যে নিউমোনিয়ার যে জার্মসটা, তারা কিন্তু ওই জায়গাটাতে গিয়ে বেশি পরিমাণে তারা হচ্ছে গিয়ে রিপ্রোডাকশনটা করতে পারে। ওই জায়গাটাতে অক্সিজেন ভেন্টিলেশনটা বেশি থাকে। আরেকটা ব্যাপার, ওটা হচ্ছে গিয়ে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, সব কিছু গিয়ে ওই জায়গাটাতে জমা হয় এবং এই জিনিসটাকে বলা হয় মেন্ডেলসন্স সিনড্রোম। আর বাকি জিনিসগুলো তো মোটামুটি রূপে আমরা জানি আর কি। এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের পজিশন অফ দ্য সেগমেন্ট, ড্রেইনিং অফ দ্য টার্শিয়ারি ব্রঙ্কাস, বা আমাদের ড্রেইনেজ কীভাবে করব, বা এগুলোর মাঝে যে ফাইব্রো অ্যারিওলার যে সেপ্টাগুলো, এগুলাকে একটা ন্যাচারাল ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে এবং এক জায়গা থেকে আরেক জায়গাতে ইনফেকশনটাকে প্রিভেন্ট করতেছে। এই নর্মাল কথাবার্তাগুলো অলরেডি আমরা জানি। এবার আসি পালমোনারি ভেসেলসটার সম্পর্কে। পালমোনারি ভেসেলস আর ইন্টারমিডিয়েটে পড়া পালমোনারি সার্কুলেশন একই কথা। পালমোনারি ট্রাঙ্ক আসতেছে কোত্থেকে? আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে। রাইট ভেন্ট্রিকল থেকে এই যে ছবিটা আঁকাই, এই তো রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক আসে, তারপর সেটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, রাইট অ্যান্ড লেফট। দেন সেটা একটা রাইট লাঙে যায়, একটা লেফট লাঙে যায়। লাঙে গিয়ে তারা কি হয়ে যায়, তারা ক্যাপিলারিতে ডিভাইড হয়ে যায়। সেই ক্যাপিলারি থেকে দুটা করে পালমোনারি ভেইন তৈরি হয়। সে পালমোনারি ভেইনগুলো কোথায় চলে আসে? সে পালমোনারি ভেইনগুলো দুইটা চারটা ভেইন চলে আসে আমাদের লেফট অ্যাট্রিয়ামের মধ্যে। এই যে পালমোনারি সার্কুলেশনের যে পাথওয়েটা, সেটাই কিন্তু এই পালমোনারি ভেসেলসের মধ্যে রয়েছে। আর কিছু জানার আমাদের দরকার নেই। এবার আসি নিউট্রিশন অফ দ্য লাং। হার্ট থেকে যেমন অনেক আর্টারি আসতেছে, হার্টে অনেক ভেইন এন্টার করতেছে, বাট হার্টের তো একটা নিজস্ব নিউট্রিশনের জন্য আর্টারি সাপ্লাই ছিল। কী ছিল? করোনারি আর্টারি। ঠিক একই রকমভাবে এখানে যে পালমোনারি আর্টারিটা আসে, সেটা কিন্তু মেইনলি গ্যাসেস এক্সচেঞ্জের জন্য। লাংসের নিজের নিউট্রিশনের জন্য আসে হচ্ছে গিয়ে ব্রঙ্কিয়াল আর্টারি। এবং এই ব্রঙ্কিয়াল আর্টারিটা মেইনলি আমাদের কন্ডাক্টিং যে পার্টটা, দ্যাট মিনস রেসপিরেটরি ব্রঙ্কিউলার আগ পর্যন্ত সাপ্লাই দিয়ে থাকে। রাইট লাংয়ের ক্ষেত্রে একটা ব্রঙ্কিয়াল আর্টারি থাকে, লেফট লাংয়ের ক্ষেত্রে দুইটা ব্রঙ্কিয়াল আর্টারি থাকে। এবং রেসপিরেটরি পার্টে যেহেতু আমাদের পালমোনারি আর্টারিটা মেইনলি থাকে আর কি, ওখানে গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে সে কিন্তু নিউট্রিশনটাও দিয়ে থাকে। ব্যাস, এখানে আর্টারি সাপ্লাই আর কিছু জানার দরকার নেই। লাংসের আমাদের ভেইন এবং ভেনাস ড্রেনেজ, লিম্ফ্যাটিক ড্রেনেজ সম্পর্কে পড়ার কোনো দরকার নেই। এবার আসি নার্ভ সাপ্লাই সম্পর্কে। এটা আমাদের একটা ইনভলেন্টারি অর্গান, তাই না? আমাদের বডির ইনভলেন্টারি যত জিনিস আছে, লাইক আমাদের রেসপিরেটরি সিস্টেম, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, সব কিছুতে কোনো কিছু মনে না পড়লে পরীক্ষার হলে একটা কথাই বলবা, সেটা হচ্ছে অটোনমিক নার্ভস, দ্যাট মিনস সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক সম্পর্কে। অলরেডি প্যারাসিম্প্যাথেটিক গ্ল্যান্ডগুলো কী কাজ করে? সিক্রেটো মোটর অ্যাক্টিভিটি, দ্যাট মিনস গ্ল্যান্ডের সিক্রেশন বাড়ায় দেয় প্যারাসিম্প্যাথেটিক ফাইবারগুলো, এবং তারা ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। প্যারাসিম্প্যাথেটিকের যা কাজ, সিম্প্যাথেটিকের তার উল্টা কাজ হবে। প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিকের ফাংশন মনে থাকলে এখানকার নার্ভ সাপ্লাই আর লাগবে না। এবার আসে ডেভেলপমেন্ট অফ দ্য লাং সম্পর্কে। লাংসের ডেভেলপমেন্ট ধরে না, ধরে হচ্ছে গিয়ে মেইনলি হার্টের ডেভেলপমেন্ট। যদি কারো অনেক বেশি জানার ইচ্ছা থাকে, হায়েস্ট এই 3টা স্টেজের নাম বললেও বলতে পারো, বাট আসলে না আলটিমেটলি লাংসের ডেভেলপমেন্ট আমি কাউকে ধরতে দেখি নেই। এরপরে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, অলরেডি আমাদের স্ট্যাব ওন্ডের ভালনারেবল সাইটের কথা বলেছিলাম। আরেকটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে গিয়ে থোরাসিক ইনলেট সিনড্রোম সম্পর্কে। থোরাসিক ইনলেট সিনড্রোমটা কি? ইনলেটে কোন লোবটা থাকে? আপার লোবটা থেকে থাকে। তাই আপার লোবে যদি কোনো টিউমার হয়, সেটাকে আমরা বলবো থোরাসিক ইনলেট সিনড্রোম। এখন আপার লোবে যদি কোনো টিউমার হয়, নিশ্চয়ই তার আশেপাশের যে স্ট্রাকচারগুলো ছিল, সেই স্ট্রাকচারগুলোকে কী করবে?
কম্প্রেশন করবে, তাহলে আশেপাশে কী স্ট্রাকচার থাকে? আশা করি অ্যাপেক্সের কথা মনে আছে সবার, আমরা ভ্যান দিয়ে মনে রেখেছিলাম ভেইন, আর্টারি, নার্ভ। এই ভেইনে যদি কম্প্রেশন হয়ে যায় ভেনাস এনগর্জমেন্ট হয়ে যাবে, দ্যাট মিনস ওখানে একটা এডেমা তৈরি হবে। কোন ভেইনটা থাকে? সাবক্লেভিয়ান ভেইন। কিন্তু এই যে এই সাবক্লেভিয়ান ভেইনের এই জায়গাটা যদি আমি টিউমার দিয়ে চাপাই দিয়ে এই জায়গাটাকে শুরু করে দিই, একটা টিউমার আছে, ফলে ভেইনটা এরকমভাবে চাপ খেয়ে গেল, তাহলে এই জায়গাটাতে কি আর ব্লাডটা সাপ্লাই হতে পারবে না। দ্যাট মিনস এখানে কি তৈরি হবে? একটা ভেনাস এনগর্জমেন্ট তৈরি হবে ভেইন থেকে, মানে দ্যাট মিনস আমাদের আপার লিম থেকে ভেনাস ড্রেনেজটার হতে পারবে না, এখানে একটা ভেনাস এনগর্জমেন্ট অ্যান্ড এডেমা তৈরি হবে। এবার আসি, যদি জিনিসটা আমাদের সাবক্লেভিয়ান আর্টারির মধ্যে হয়, দ্যাট মিনস আমাদের সাবক্লেভিয়ান আর্টারি চেপে গিয়ে এরকম হয়ে গেল, তখন কি হবে? আমাদের এই লিম্বের মধ্যে কম পরিমাণে ব্লাড সাপ্লাই যাবে, ফলে আমরা আমাদের রিস্টে কিন্তু পালসেশনটা কম পাবো। তারপরে নার্ভ, লাইক আমাদের ফ্রেনিক নার্ভ বা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভে যদি সেটার কম্প্রেশন হয়, সেটার কি হবে? প্যারালাইসিস হতে পারে। এখন এইটার খুব কমন একটা ম্যানিফেস্টেশন হচ্ছে হোর্সনেস অফ দ্য ভয়েস, দ্যাট মিনস গলা বসে যাওয়া বলা হয়, বা গলার আওয়াজ কর্কশ হয়ে যাওয়া আর কি। তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা একটা সাইন থোরাসিক ইনলেট সিনড্রোমের। তারপরে আছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা সম্পর্কে। আর মেন্ডেলসন সিনড্রোমের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অলরেডি আমরা বলে ফেলেছি। ব্রঙ্কোজেনিক কার্সিনোমাটা কাদের হয়? ছেলেদের বেশি হয়। কারণটা কি? তারা বেশি পরিমাণে স্মোকার হয়, এবং আরেকটা ব্যাপার, স্মোকিং হওয়ার কারণে কি আমাদের যে মিউকোসিলিয়ার রিজেকশন, দ্যাট মিনস সিলিয়ার যে বিট, সেই সিলিয়াগুলো নষ্ট হয়ে যাওয়ায় সেই সিলিয়ারি বিট বা সিলিয়ারি কারেন্ট আর থাকে না, তো যে কোনো ডাস্ট পার্টিকেল ইজিলি লাংসের ভিতরে চলে যেতে পারে, কিন্তু ফলে কিন্তু যে কোনো ধরনের ইনফেকশন হতে পারে। এই ছিল মোটামুটি লাংস সম্পর্কে। আশা করব তোমরা আজকে লাংসটা পড়ে শেষ করে ফেলবে। অ্যাকচুয়ালি আমার কাছে ভিসারা নাই, আর আমরা সবাই বাসায়, সো ভিসারা নিয়ে পড়ার মতো সিচুয়েশান নাই। তোমরা চাইলে নিটারের পিকগুলো দেখতে পারো, আই থিঙ্ক একটু সুবিধা হবে। আমি চেষ্টা করেছি পড়াটা গুছিয়ে দেওয়ার জন্য, এটা আলাদাভাবে কোনো ডেমো টাইপ কোনো কিছু ছিল না। আর আজকে ইনশাল্লাহ এটার উপর একটা প্রেজেন্টেশন, একটা নোট আসবে, সেটা আশা করি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন বা কোনো সাজেশন থাকে, বা এটার ব্যাপারে কোনো প্রবলেম ফেস করছো, বা ভিডিওটা এরকম করলে ভালো হতো, অবভিয়াসলি আমাদেরকে জানাবে। ধন্যবাদ সবাইকে।